এর প্রায় সপ্তাহখানেক পর দেশের মাটিতে পা রাখল আবির। এই সপ্তাহখানেকের মধ্যে ছুটির সাথে একটাবারের জন্য সে যোগাযোগ করে উঠতে পারেনি। না তো কথা বলতে পেরেছে। মেজ একদম নিরুদ্দেশ হয়ে গেছে যেন হঠাৎ। যদি গ্রামের বাড়ি ঘুরতেই চায় এমন নিরুদ্দেশ হতে হবে কেন? আবির দমবন্ধ হয়ে নিজে থেকে অনেকবার চেষ্টা করে, যখন যোগাযোগ করতে পারল না তখনই ফিহাও ব্যবহার করল। শুনল ওরা নাকি গ্রামের বাড়ি ছেড়ে বাসায় ফিরে এসেছে, কিন্তু ফিরে আসার পর থেকেই নাকি ছুটির রুম ছেড়ে বের হয় না, কারোর সাথে কথা অবধি বলে না। এমনকি ফিহাকেও এসব বলে বলে ছোটন তাড়িয়ে দিয়েছে। ছুটির সাথে দেখা করতে দেয়নি, কথা বলতে দেয়নি। অবশেষে ছটফট করা আবিরকে দেশেই ফিরতে হলো প্রিয়তমার খোঁজ নিতে। দেশে এসেও সর্বপ্রথম নিজের বাসায় না গিয়ে সর্বপ্রথম সে এল ছুটিদের বাসাতেই। এসেই বাবু হয়ে বসল সোফায়। নিজের ব্লেজারটা খুলে একপাশে রাখতে রাখতে সামনে ছোটনকে উদ্দেশ্য করে বলে উঠল, কি সমস্যা তোর বোনের? বিয়ে করে বড় হয়েছি বলে সব যন্ত্রণা কেবল আমার। ফোন তুলে না কেন তোর বোন? ফোন অফ করে রাখে কেন? একটুখানি খোঁজ নেওয়ার ভদ্রতাটুকু নেই তোর বোনের মধ্যে। এত সাহস হয় কি করে ওর? শুনলাম বাসা থেকে বের হয় না নাকি সে, আবার কারোর সাথে নাকি দেখাও করে না। ফিহাটা এতদিন এল অথচ এই কয়দিনে একবারও দেখা করল না। এত বেয়াদব হলো কি করে এই ছুটির বাচ্চা ছুটি? ছোটন একদম শান্ত দৃষ্টিতেই তাকায়। আবির ভাই যে আপুর জন্যই ছুটে আসবে তা যদিও তার জানা, তবে তার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে তার আপুর কষ্টটা এই ছেলেটারও পাওয়া উচিত। সে নিজেই দেখেছে তার আপুটা কিভাবে গুমরে মরেছে প্রতিটা দিন, কিভাবে চাপা কষ্ট বয়ে বেরিয়েছে প্রতিটা সময়। তাই তো কথা ঘুরানোর প্রসঙ্গে হাসল সে। আবিরের পাশে বসতে বসতে হেসে বলল, আবির ভাই, বহুদিন পর দেখা হলো। কবে ফিরলেন? ঠিক বহুদিন, অথচ তোর বোন নিষ্ঠুর। বহুদিন পর বর দেশে এসেছে শুনেও দেখা করবে না। তোর বোনের তো এতক্ষণে অন্তত আমায় দেখা দেওয়ার কথা বল। ছোটন বেশ পরিপক্ক ও জ্ঞানী মানুষের মতো করেই পুনরায় কথাটা পাল্টাতে হাসল। ফের বলল, কবে ফিরলেন? আবির বিরক্ত হয় যেন, তিক্ত স্বরে বলল, দেখে বুঝতে পারছিস না যে মাত্রই ফিরলাম? ছোটন বলল, মাত্রই ফিরে আমাদের বাসায় এলেন? আবির উত্তর করল, কারণ তোদের বাসায় তোর বোন থাকে। দেখি টুক কর ডেকে দে তো ওই বেয়াদব মেয়েটাকে। আমি একটু দেখি ওর এত বড় সাহস হয় কি করে যে আমায় এড়িয়ে যায় ও। ছোটন শান্তস্বরে উত্তর করল, আপু তো বলেছে আপু রুম ছেড়ে বের হবে না ভাইয়া। আবির ভ্রু কুচকায় সঙ্গে সঙ্গে, কপাল কুচকে নিয়ে উত্তর করে, কেন বের হবে না? বের হতে হবে বল গিয়ে। ছোটন মানল না। আবিরের কথা মতো উঠে গিয়ে ছুটিকে ডাকও দিল না। আবির বিস্ময় নিয়ে দেখছে ছোটনকে। ছুটির সাথে সাথে এইটুকু ছেলেটার ও পরিবর্তন ঘটেছে বুঝতে পারছে সে। আগের ছোটন তার কথা মতো কাজ করত, এখনকার ছোটন তার চেয়ে ভিন্ন। আবির যখন ভ্রু কুচকে চেয়ে থাকে ঠিক তখনই ছোটন গম্ভীর গলায় উত্তর দিল, আপুর মাথা ব্যথা, ঘুমাচ্ছে। আমি চাই না এ ঘুম থেকে উঠে পড়ুক আবির ভাই। ঘুমাচ্ছে, ঘুমাক। আবি তোত্তারা স্বরে জবাব দিল, ওর ওইটুকু ঘুম আজ না গেলেও চলবে। বকা দিবে আমায় আবির ভাই। আবির বুঝে কাজ হবে না এই ছোটনকে দিয়ে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, ত্রিকড়ি করে পা বাড়াতে বাড়াতে বলে উঠে, দরজা ভেঙে আমার বউকে আমি দেখি আসি বরং। তোদের অত শত কথা শুনতে পাচ্ছি না। ছোটন মুহূর্তেই উত্তর করল, আপু সত্যিই রাগ করবে আবির ভাই। ওর রাগ আমার জানা আছে। ছোটন উঠে পথ আটকালো আবির। বুকে হাত গুজে উত্তর দেয়, আসলে একটু আগেই ঘুমিয়েছে তো। মাথা ব্যথাটা দ্বিগুণ করবে এখন ঘুম ভাঙলে। আপনি বরং নিজের বাসায় যান আবির ভাই, ফ্রেশ হয়ে নিন। আমি আপুকে ঘুম থেকে উঠলে বলবো যে আপনি এসেছেন। আবির হুট করে থামে, ভাবে ঘুমাচ্ছে ঘুমাক, মাথা ব্যথা করবে মেয়েটার। এমনিতে তার কারণে মেয়েটার লাইফের এমন পরিণতি হয়েছে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে, ঘুম ভাঙাব না। একবার ঘুমন্ত অবস্থায় দেখে তো যেতে পারি বল। আপু ভেতর থেকে দরজা আটকে রেখে ঘুমিয়েছে। আবির এবারে তপ্তশ্বাস ফেলে কিতক্ষণ চুপ থেকে বলে, ওকে, তাহলে তোর বোনকে ঘুম থেকে উঠার পর ডিরেক্ট ছাদে পাঠাবি ওকে। বাকিটুকু আমি ওকে ওখানেই বলবো। ছোটন এবারে বাধ্য বাচ্চার মতো সুথাল, আচ্ছা। আমি যে এসেছি এটা একবারও যাতে ওর কানে না যায় ওকে। সারপ্রাইজ তোর বোনের জন্য। ছোটন এবারেও বলল, ঠিক আছে, আপুর কানে যাবে না।
আবির খুশি হলো যেন। মনে মনে ছুটির সাথে বিকালে অথবা সন্ধ্যায় দেখা করার অপেক্ষা করতে লাগলো। নিজ মনেই হাসলো এটা ভেবে যে ছুটি আজ কতটা চমকাবে, কতটা বিস্ময় নিয়ে তাকে দেখবে। ছুটিকে সারপ্রাইজ দিবে বলে কথা। আবির হাসে, বিড়বিড় করে বলে, এবার আর ছাড় পাবি না বোকা পাখি। তোর সমস্ত বোকামো এবার সামলে নিব নিজের নিয়মে। ছুটি ছোটনের থেকে কিছুটা সময় আগে সবটাই শুনতে পেয়েছে। আবির তাকে সারপ্রাইজ দিবে শুনে খারাপ লাগলো কেন জানি তার। কারণ ভালোবাসার মানুষ বলে কথা তার। ছুটি কিছুক্ষণ দীর্ঘশ্বাস ফেলে এক নজরে চেয়ে থাকে আবিরের একটা ছবির দিকে। শুধায়, আমি আপনাকে বুঝতে পারি না আবির ভাই। সত্যিই কি ভালোবাসেন আমায়? সত্যিই কি গুরুত্ব দেন আমায়? আবির ভাই, যদি সত্যি এত বেশি গুরুত্বের চোখে আমায় দেখেনি তবে এত অবহেলা করলেনই বা কেন? কি দোষে? আবির অপেক্ষা করতে লাগলো দুপুর জুড়ে। বিকাল হলো। অতপর সন্ধ্যা। ছাদের কার্নিশে দাঁড়িয়ে অনবরত চোখ বুলাতে থাকলো ছুটিদের ছাদটাতেই। অথচ ছুটির আসার নাম নেই। আবির বুকে হাত গুজে পায়চারি করে। একবারকে যেন বিকালে কাপড় নিতে এল ছাদে, আবির তাও ভেবে নিল এটা বুঝি ছুটি। কিন্তু পরক্ষণেই তাকে আশাহত হতে হয় এই দেখে যে এটা ছুটি নয়। আবির দীর্ঘক্ষণ অপেক্ষা করে ঠোঁট গোল করে শ্বাস ফেলে। ফোন নিয়ে দ্রুত ছোটনকে কল করে বলে, কি সমস্যা? তোর আপু ঘুম থেকে উঠে নাই এখনো? নাকি বুঝে গিয়েছে আমি এসেছি? আমি আছি বলেই আসছেন না তো? রোহান তখন গাড়ি করে বাড়ি ফিরছিল। রাত 8টা। ঠিক তখনই তাদের বাড়ির গলিটায় দেখা মিলল সাদের। এই কয়েকদিনে সে কয়েকবারই সাদকে দেখেছে এখানে। এবং হসপিটালের সেদিনের পর থেকে মাথায় এটাই গেঁথে নিয়েছে যে সাদি নবনীর সে গোপন প্রেমিক। রোহান দাঁতে দাঁত চাপে গাড়িটা একপাশে সাইড করে জানালা সরিয়ে সাদের উদ্দেশ্যে হেসে বলে, আজকাল এই পাড়ার অলিতে গলিতে আপনাকে মাঝে মধ্যেই দেখা যায় ভাই। কি ব্যাপার বলুন তো? কাউকে খুঁজতে আসেন নাকি? সাদ প্রথমে চমকে তাকায়। পর মুহূর্তেই সরল হাসি দিয়ে বলে, হু, না না, এখানে একটা টিউশনি আছে ভাই। এই কারণেই। রোহান জানে এই পুরোটাই মিথ্যে। টিউশনির জন্য আসেন নাকি নবনীর জন্য তা সে জানে না। রোহান ক্রুর হাসে। বলে, শিওর। হ্যাঁ। আবারও মিথ্যে। রোহান এই মুহূর্তে টের পেল প্রকৃতি তার প্রতি প্রতিশোধ নিচ্ছে। ঠিক এই মুহূর্তে এসে স্বচ্ছর দিকটা উপলব্ধি করতে পারে। মানতে পারে না যে কোন এক ছেলে তারই বউয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এমন দৃশ্য। প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ। সে যে স্বচ্ছকে জ্বালিয়েছে সুহাকে নিয়ে, এখন অন্য কেউ তার বউয়ের প্রতি রোজ রোজ মুগ্ধ হয়ে তাকে জ্বালাচ্ছে। রোহান মনে মনে রেগে যায় যেন। কিন্তু উপর দিয়ে বলে, এত দূরে টিউশন করানোর কি প্রয়োজন বলুন? এর চেয়ে ভালো টিউশনিটা ছেড়ে দিন। আপনারই তো কষ্ট হয়। সাত মুহূর্তেই বলে, না না, কষ্ট হয় না। অতটাও দূরে হয় না আমার জন্য। রোহান ঠোঁট বাঁকিয়ে শুধায়, আচ্ছা, তাও ভালো। কথাটুকু বলেই আর একটুও ভদ্রতা না দেখিয়ে গাড়ি চালিয়ে চলে গেল সে। সাদ আহাম্মকের মতো চেয়ে থাকলো কেবল। অন্যদিও রোহান বাসায় এসে নিজের রুমে গেল। নবনীকে বেকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেই রাগে চোয়াল শক্ত হয় তার। হুট করেই খপ করে নবনীর হাতটা শক্ত করে চেপে ধরে সে। তারপর রুমে এনে শক্ত গলায় বলে, বেকনিতে কার জন্য দাঁড়িয়ে থাকো জানি না আমি। আজ থেকে তুমি বেকনিতে যাবে না নবনী। রাহা বিস্ময় নিয়ে তাকায়। এর আগে রোহান এমন অধিকারবোধ দেখায়নি। এমন রাগও নয়। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কেন? রোহান দাঁতে দাঁত চেপে বলল, আমি বলছি এটা যথেষ্ট নয়। রাহার ও তোত্তারা জবাব, কারণ ছাড়া আমি যথেষ্ট হিসেবে নিতে পারছি না। রোহান অনেক কষ্টে একটা কারণ হাজির করল। গম্ভীর স্বরে বলল, বেকুনিতে খুব মশা হয়েছে। তোমায় কামড় দিলে রোগ হতে পারে। পরে দৌড়াদৌড়ি আমাকেই করতে হবে। তার চেয়ে বরং আগে থেকেই প্রতিরোধ করা ভালো নয়। তাই। রাহার বিশ্বাস হয় না যেন। মশা? কোথায়? রাহাকে তে আজ পর্যন্ত একটা মশাও কামড় দিল না। তাহলে এখন সপ্তাহখানেক পর যখন সুহা সুস্থ হলো পুরোপুরি ঠিক তখনই তাদের ছোট্ট প্রাণটার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখ দিল। এমনিতেও যে স্বচ্ছর আর সুহার ছোট্ট পিচ্চিটার শারীরিক অবস্থা খুব বেশি ভালো ছিল এমন নয়। এমনকি বাচ্চাটার শারীরিক বিভিন্ন জটিলতাও ছিল। তবুও সে ধীরে ধীরে সুস্থতার দিকেই এগোচ্ছিল। কিন্তু হুট করে এই সমস্যা দেখে ঘাবড়ে গেল স্বচ্ছ সহ সবাই প্রায়।
সুহাকে তখনও কিছু না জানালেও ডক্টরদের পিছু পিছু সে ভোরাত থেকেই দৌড়াদৌড়ি করছিল সে। ওইটুকুনি প্রাণটা তার। আর কতটুকুই বা সহ্য ক্ষমতা ওর। স্বচ্ছ বারবার মুখ দেখে কতটা মায়ামু, চোখগুলো কতটা সুন্দর তার প্রাণের। যেন পুরোপুরি মায়ের মতোই চেহারা পেয়েছে তার আম্মুটা। স্বচ্ছ অস্থির হয়ে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাক দিল বহুবার। এবারের মতো তার মেয়েটাকে সুস্থ করে দিক। স্বচ্ছ এরপর আর মেয়ের কিছুই হতে দিবে না। মাথায় তুলে রাখবে তার একরত্তি মেয়েটাকে। এত যত্ন করবে যে মেয়ে তার অসুস্থ হবেই না। স্বচ্ছ যখন বুকের ভেতর তীব্র কম্পন সামলে বারবার এই একই প্রার্থনাই করছিল, ঠিক তখনই চাইল্ড স্পেশালিস্ট তাসনিয়া সামনে এলেন, হালকা গলা ছেড়ে শান্ত স্বরে শুনালেন, মি স্বচ্ছ, আপনার বাচ্চাটা আর আমাদের মাঝে নেই। দুঃখিত। স্বচ্ছ যেন শুনতে পেল না কথাটা প্রথমে। পরমুহূর্তে যখন বোধগম্য হলো তখন হতবিহ্বল নজরে তাকায় সে, দৃষ্টিতে যেন হাজারে অবিশ্বাস, সহস্র অসহায়তা। একটু আগেই তো সে কাচের দেওয়ালের ভেতরে তার এইটুকু মেয়েকে দেখে এসেছে। একটু আগেই নার্সদের অনুমতি নিয়ে মেয়েকে চুমু দিয়েছে সে। ফিসফিস স্বরে বলেও ছিল, আম্মু যান, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমরা তিনজনে বাসায় ফিরব তো বলো। স্বচ্ছ বিশ্বাস করেন না একদিকে, অন্যদিকে তার চোখ রক্তিম হয়ে ওঠে। মুখ গম্ভীর। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে শুধায়, আমার প্রাণটা ডক্টর, দয়া করে মিথ্যে বলে আমায় বিভ্রান্ত করবেন না ডক্টর। আমি বোধহয় সত্যিই এবারে দমবন্ধ হয়ে ছটফট করব। ডক্টর অসহায় চাহনিতে তাকায়। স্বচ্ছ যখন বুঝে উঠে কথাটা সত্যি তখন তার চোখ জোড়া রক্তিম হয়ে আসে, দাঁত খিচে সে বহুকষ্টে কান্না দমানোর চেষ্টা চালায়। অসহায় মুখশ্রী নিয়ে সে এপাশ ওপাশ চাইল। কথা আছে, পুরুষ মানুষ কাঁদে না, জনসম্মুখে হলে তো আর নয়। কিন্তু এই ক্ষেত্রে স্বচ্ছ নিজেকে মানাতে পারল না। চোখ গড়িয়ে তার পানি পড়তে নিল। স্বচ্ছ মুহূর্তেই এক হাতে তা মুছে নেয়। পরবর্তীতে অসহায় চাহনি আর অবিশ্বাস্য চাহনিতে স্বচ্ছ যখন তাকালো তখনই ডক্টর আবারও বলল, আপনার বাচ্চার শারীরিক অবস্থা দুর্বল ছিল, তার উপর বিভিন্ন জটিলতা ছিল। হার্টবিট স্বাভাবিকের থেকে কম ছিল। সাধারণ ক্ষেত্রেই এত সমস্যাজড়িত বাচ্চাগুলো কম বাঁচে মি স্বচ্ছ। তার উপর শ্বাসকষ্টজনিত সমস্যাও যুক্ত হওয়াতে আমরা সত্যিই বাচ্চাটাকে আগলে রাখতে পারিনি। স্বচ্ছ চোখ বুঝে নেয় এবারে। একটা হাত মুখে নিয়ে দাঁত দিয়ে কামড়িয়ে লাল টকটকে চোখের কান্না আটকানোর চেষ্টা চালায়। কিন্তু পারল কোথায়? ওইটুকু প্রাণের চলে যাওয়া কি মেনে নেওয়া যায়? যাকে এই এক সপ্তাহ যাবৎ সে দিনে নিয়ম করে 20 বারের উপর দেখত। কথা বলতো আনমনে এই স্বপ্ন বুন বাসায় যাবে তারা তিনজনে। আচ্ছা, সুহাসিনীকে সে কি উত্তর দিবে? কি বলবে তাকে? তার এত কষ্টের লালন পালন করা বাচ্চাটা আর নেই, এটা সে বলতে পারবে? গলা দিয়ে বেরুবে? সুহাসিনী সে বা কিভাবে মানাবে? স্বচ্ছ হাসফাস করে বহু কষ্টে বলে, আমার আম্মুজান কোথায় ডক্টর? ওকে একবার কোলে নিব, জিজ্ঞেস করব কেন চলে গেল সে। আমি কি বাবা হিসেবে খুব বেশি খারাপ ছিলাম তার কাছে? ডক্টর তাসনিয়ার চোখ টলমল করল স্বচ্ছর কথা শুনে। বলল, আপনার আত্মীয়রা আছে মি স্বচ্ছ, উনাদের কাছেই। উনারা এই সংবাদটা আপনাকে দিতে পারবেন না বলেই আমি বলতে এসেছি। নিজেকে মানসিকভাবে শক্ত করুন মি স্বচ্ছ। স্বচ্ছ ডক্টরের সব কথা না শুনেই হন্তদন্ত হয়ে পা বাড়াল, অতপর দ্রুত নিজের আম্মুর কাছে গেল। ছোট পুতুলটাকে তার আম্মুর কোলে চোখ বুজে থাকতে দেখে স্বচ্ছ এবারে প্রকাশ্যে কেঁদে ফেলল। আম্মুকে ঝাঁকিয়ে বলল, আম্মু, এই আম্মু, আমার আম্মুজানটা নাকি চলে গেছে আম্মু, ওকে এনে দাও না প্লিজ। বলো না, আমি খুব করে যত্ন নিব, খুব করে ভালো রাখবো ওকে, খুব ভালো বাবা হব, বলো না আম্মু, বলো না প্লিজ। স্বচ্ছর মা এতক্ষণ যাবৎ কাঁদছিলেনই। ছেলের পাগলামো দেখে অস্থির লাগে তার। কি বলে সান্ত্বনা দিবে তার পাগল ছেলেটাকে? কি বলে শান্ত করবে? অন্যদিকে আরেকজন সুহা, সে শুনলে তাকেই বা কিভাবে মানাবে ওরা? স্বচ্ছর বুকে সে ছোট্ট প্রাণটা, নিথর শরীর, নড়চড় নেই এইটুকু বাচ্চাটার। চোখ বুঝে বাবার বুকে পড়ে আছে নিশ্চিন্তে, যেন ঘুমটা কত সুন্দর। স্বচ্ছ বহুক্ষণ বুকে আগলে নিয়ে বসে থেকে ড্যাব ড্যাব করে দেখল নিজের মেয়েকে। কি মায়াবী তার প্রাণটা, কি সুন্দর পুতুলের ন্যায়। এই পুতুলটা আর জীবিত নেই, তাদের ছেড়ে চলে গেছে এটা যেন স্বচ্ছ মানতেই পারল না। গলা রুদ্ধ হয়ে আছে, দীর্ঘশ্বাসে বুক ভার হয়ে আছে। রক্তিম চোখ জোড়া আরো রক্তিম হয়ে উঠে ভেতরে পুষে রাখা যন্ত্রণায়।
স্বচ্ছ তাকিয়েই থাকে। অতঃপর ফুলটাকে শক্ত করে জড়িয়ে নিয়ে এতটা সময় পর সে মুখ খুলল। কি এত রাগ হয়েছিল আম্মুজান, যে এইভাবে চলে গেলেন আমাদের রেখে? আব্বু কি বেশি পচা? আদর দিইনি? বল না আম্মু। এইটুকু বলতে বলতেই স্বচ্ছর লাল রক্তিম চোখচোরা আবারও জলে পরিপূর্ণ হয়ে আসে। ছোট্ট আদুরে মুখটাতে কয়েকবার চুমু দেয় পাগলের মতো। অতঃপর আবারে পাগলের ন্যায় রুদ্ধ স্বরে জানায়, আম্মুজান, কেন এভাবে চলে গেলি আম্মু? তুই জানিস তুই আমার কতটা জুড়ে ছিলি এই কয়েকটা মাস? কতটা স্বপ্ন বুনেছি তোকে নিয়ে। কেন এমনটা করলি আম্মুজান? কেন এমনটা হলো? এই আম্মু, একবার তাকা না আম্মু। এইটুকু বলতেই স্বচ্ছর মা কেঁদে উঠল। তার ছেলেটা কি পাগলামি করছে? কত ভালোবাসে তার বাচ্চাটাকে। আর বিধাতা কি করলো? তার ছেলের সাথেই কেন করলো এমনটা? এই যে তার ছেলেটা গত এক সপ্তাহ ঠিকমতো না খেয়ে না ঘুমিয়ে শুধুমাত্র তার বউ আর সন্তানের চিন্তায় ভীত হয়ে থাকতো, বিধাতা কি চাইলে এই ছেলেটার প্রতি একটু মায়া দেখাতে পারত না? কেন করলো এই নিষ্ঠুরতা? স্বচ্ছর মা ফুফিয়ে কাঁদে। স্বচ্ছর মাথায় হাত রাখতেই স্বচ্ছ অসহায়ের মতো করে তাকায়। আকুতি নিয়ে বলে ওঠে, আম্মু, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও না আম্মু। ওকে বলো না একটাবার তাকাতে, একটাবার হাত পা নড়াচড়া করতে। আম্মু, দেখো না আমার মেয়েটা কত মিষ্টি, একদম সুহাসিনীর মতোই। আম্মু। স্বচ্ছর মা কাঁদতেই থাকে ছেলের প্রলাপ শুনে। তবুও বহু কষ্টে বলে, আব্বু, ও আর নেই আব্বু। আমার নাতনিটা আর বেঁচে নেই। তুমি এমন পাগলামো করলে সুহাকে কি করে জানাবো বিষয়টা বলো? কিভাবে সামলাব? মেয়েটা তো আরো দ্বিগুণ পাগলামি করবে। এদিকে জানানো ও প্রয়োজন, কারণ ও তো মা। স্বচ্ছ হুট করেই গম্ভীর চাহনিতে তাকায় এবারে। সুহাসিনীকে কি করে জানাবে এই সত্যটা? মেয়েটা বড্ড খুশি ছিল যে। কি করে বলবে সত্যিটা? সবটা শুনে কি বা করবে সুহা? এখনো তো পুরোপুরি সুস্থ নয়। স্বচ্ছ পারবে মানাতে মেয়েটাকে? স্বচ্ছ শুকনো ঢোক গিলে হুট করেই নিজের সব কষ্ট ভেতরে চেপে রেখে তার প্রাণটাকে তার আম্মুর কোলে দেয়। অতঃপর যন্ত্রমানবের মতোই পা বাড়িয়ে চলতে লাগলো সুহার উদ্দেশ্যে। অবশেষে গেল ও। গিয়েই বেশ মনোযোগ দিয়ে এক নজর তাকালো সুহাসিনীর পানে। বসে আছে একা একা জানালার দিকে মুখ করে। বোধহয় আকাশ দেখছে মেয়েটা। স্বচ্ছ যে কথাটা জানানোর জন্য এখানে এল তা যেন মুহূর্তেই নীরব বার্তায় পরিণত হলো। বলতে পারল না সে। এই মেয়েটাকে এই খবর কিছুতেই বলতে পারবে না সে। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে। সুহা ততক্ষণে তার দিকে ফিরে প্রশ্ন ছুড়ল, সকাল থেকে আজ আপনাকে দেখা গেল না। কোথায় ছিলেন স্বচ্ছ? মেয়ের খোঁজ নিয়েছেন? আজ তো কোন নার্সও ওর ব্যাপারে কিছু জানালো না, বলল না, আনলো না। কি ব্যাপার বলুন তো? দেখে এসেছেন ওকে? আমার মেয়েটা কি করছে এখন স্বচ্ছ? ও কখন পুরোপুরি সুস্থ হবে? ও সহ বাড়ি ফিরব স্বচ্ছ? স্বচ্ছ শুনল ঠিক, তবে উত্তর করতে পারল না। ভারী হয়ে আসে বুক। অস্পষ্ট স্বরে বলে, হু। সুহা ভ্রু কুচকে তাকায় স্বচ্ছর দিকে। চোখ জোড়া লাল। মুখ চোখ এই কয়দিনে শুকিয়ে এইটুকু হয়েছে। মুখর দাড়িগুলো অবধি বেড়েছে। চুলগুলো উস্কু খুস্কু থেকেছে। স্বচ্ছ এই কয়দিনে কবেই বা বাড়ি গিয়ে ঠিকমতো গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে সুহা জানে না। সর্বক্ষণ তার কাছে নয়তো মেয়ের কাছে। সুহা মুহূর্তেই প্রশ্ন করে, বাসায় গিয়েছেন স্বচ্ছ? তাই আজ আসেননি? স্বচ্ছ কি করে বলবে সকাল থেকে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে তাই আনতে পারেনি? কি করে বলবে তার এইটুকু পুতুলের ন্যায় মেয়েটা আর নেই? কি করে বলবে এসব? সুহা ফের বলে, কিছু ভাবছেন স্বচ্ছ? আমার মেয়েটা ঠিক আছে তো? স্বচ্ছ মুহূর্তেই চমকে গিয়ে উত্তর করল, হু। না, না তো, কিছু ভাবছি না। সুহা ফের বলে ওঠে, আমার পিচ্চিটা সুস্থ এখন স্বচ্ছ। স্বচ্ছ এই মুহূর্তে টের পায় সুহাকে এই কথাটা বলার মতো সাহস তার নেই। সত্যিই নেই। অস্ফুট স্বরে বলে, হো হু। সুহা ফের তাগড়া করে বলল, স্বচ্ছ, আমার মেয়েটা ভালো আছে তো? আপনাকে এমন দেখাচ্ছে কেন? স্বচ্ছ অন্যমনস্ক। উত্তর যে দিতে সে আসলেই পারবে এমন ও নয়। সুহা ফের ডাকে, স্বচ্ছ। স্বচ্ছ এই মুহূর্তে উত্তর না দিয়েই উল্টো ঘুরে আবারও বেরিয়ে যেতে যেতে বলে, আমার একটু কাজ আছে সুহাসিনী। আসছি। অথচ স্বচ্ছর কাজ নেই। স্বচ্ছ সবসময়ই তার সুহাসিনীর জন্য ফ্রি হয়ে থেকেছে। সব কাজকে পেছনে রেখে গুরুত্ব দিয়েছে কেবল সুহাকে। আর আজ কাজের অজুহাত দিয়েই তাকে সরতে হলো কাপুরুষের ন্যায়। কারণ সত্যটা বলার সাহস যে তার নেই।
আবির গুনে গুনে 18টা শাড়ি কিনেছে, তাও এই সন্ধ্যাবেলায়। অতঃপর শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে ছুটির জন্য চুড়ি, বেলিফুলের মালা সহ সবই কালেক্ট করলো। ছুটিকে আজ সবটা বলা যাবে। অভিমান ভাঙানের যাবে সময় নিয়ে। ছুটি কি ভেবেছে সে এই অবহেলা মেনে নিবে? রাগ ভাঙাবে না, বরং দূরত্ব বাড়াবেই। আবির চাইলে আগেই বলে দিতে পারত সবটা, যখন এর আগেও ফোনে যোগাযোগ হয়েছিল। কিন্তু সে তো চেয়েছিল নিজ চোখে প্রেয়সীর অভিমান দেখতে। অভিমান ভাঙিয়ে প্রেয়সীর তুলতুলে কান্নামো মুখটা বুকে নিয়ে আদরময় চুমু দিতে ললাতে। একদম প্রত্যক্ষভাবে ভালোবাসা দিয়ে সবটুকু রাগ, অভিমান ভুলিয়ে দিতে। আবির মনে মনে এতদিন তাই ভেবে রাখল, এত আরাম করে। অথচ আবির কি জানে সময়ের গুরুত্ব কতটা। যে সময়টায় বসে সে এসব ভেবেছিল, সে সময়টাতেই তার প্রেয়সী ভেবেছিল তাকে ছেড়ে চলে যাওয়ার কথা, ভুলে যাওয়ার কথা। আবির যেটাকে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করেছে, সেটা যে আসলে সুযোগ হারানো, তা আবির বুঝেই উঠল না। এমনকি এখনো বুঝে উঠছে ছেলেটা। নিজের মতো করে প্রেয়সীর জন্য কেনাকাটা করে সে গিয়ে উঠল শ্বশুরবাড়িতে। শ্বশুর আব্বা হতে শাশুড়ি আম্মু সবাইকে সালাম দিয়ে মুহূর্তেই শুধাল, আপনাদের মেয়ে কি আমার সামনে আর দেখা দিবে না? না দিলে বলুক সে, আমি দরজা ভেঙে হলেও তাকে দেখে আসি। ছুটির বাবা গলা ছাড়লেন। আবিরের দিকে তাকিয়ে হুট করে গম্ভীর স্বরে জানালেন, আবির, তোমার সাথে কিছু কথা আছে আমার। এই পর্যায়ে আবির সন্দেহী চোখে তাকায়। ভ্রু বাঁকিয়ে বলে, কথা তো পরেও বলা যাবে, কিন্তু বউ দেখা করাটা বেশি ইম্পর্টেন্ট শ্বশুর আব্বু। এবার আবারও উনি বললেন, সে বিষয়েই কথা ছিল। আবির ভ্রু বাঁকিয়ে মুহূর্তেই বলে, আপনারা যে ধান্ধাবাজ আঙ্কেল। আগের বারের বিষয়ে কি ভুলে গিয়েছি নাকি আমি? হয়তো আপনারাই দিচ্ছেন না ওকে আমার সামনে আসতে। হতেই পারে। কথাগুলো বলেই সে গটগট পায়ে ছুটির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় টোকা না দিয়ে ধমকের স্বরে বলে ওঠে, ছুটির বাচ্চা ছুটি, দরজা খুল নয়তে খুব খারাপ হবে। যখন এই ধমক দেওয়ার পরও ভেতর থেকে কেন রেসপন্স এল না, তখন আবিরের দ্বিগুণ মেজাজ খারাপ হয়। দাঁতে দাঁত চিবিয়ে সে পুনরায় শুধায়, এই ছুটি, দরজা খুলবি নাকি ভেঙে ফেলবো আমি? মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। ছুটি। এইটুকু বলেই দরজায় একটা লাথি বসাতে নিল সে। ঠিক সেই মুহূর্তেই দেখা গেল লাথির ধাক্কায় দরজাটা খুলে গেল। আবির অবাক হয়। তার মানে দরজা আটকানো ছিল না। আবির যখন চমকে গিয়ে রুমের ভেতরে গিয়ে তাকালো, ঠিক তখনই দেখল রুম খালি। রুমে কারো উপস্থিতি না দেখেই আবির সরু চাহনিতে চাইল। মুহূর্তেই জিজ্ঞেস করল, ছুটি কোথায়? ও নেই। উত্তরটা পেয়েই আবির যেন বুঝে নিল অজানা আশঙ্কা। এই মেয়েটাই সবই পারে। মিথ্যে মিথ্যে ভেবে প্রতিবারই তার থেকে দূরে মরে যেতে ওস্তাদ এই মেয়েটা। আবিরের কলিজায় মোচড় দেয়। পুনরায় গম্ভীর গলায় শুধায়, নেই মানে? বাসাতে নেই। কোথায় আছে এখন? এই পর্যায়ে ছোটন এসে উত্তর দিল, অন্য দেশে। কথাটা বলেই ফের বলে, আপু স্কলারশিপ পেয়ে অন্য একটা কান্ট্রিতে পড়তে গিয়েছে আবির ভাই। তোমার জন্য একটা চিঠি রেখে গিয়েছে আপু। বলেছে যদি কখনো তুমি ফিরো তাহলে দিতে। আবির ছোটনের কথাগুলো শুনে চুপ থাকে। এই ছোটনকে সে সত্যি অনেকটুকু বিশ্বাস করেছিল, অনেকখানি ভালোবাসত। সে ছোটনই তাকে মিথ্যে বলেছে এতদিন বুঝতে পেরে বলল, তুইও ছোটন বিশ্বাসঘাতক। তোরা সব কয়টাই বিশ্বাসঘাতক। কথাটুকু বলেই আবিরের হাত থেকে চিঠিটা নিল। চোয়াল শক্ত করে মেলে ধরল মুহূর্তে। আবির ভাই, আপনি যখন চিঠিটা পড়বেন তখন আমি আপনার থেকে অনেক দূরত্বে অবস্থানরত থাকব। সম্ভবত আপনিও এটাই চেয়েছিলেন, দূরত্ব। আমার মতে গুরুত্বহীন মানুষরা কাছে থাকলেও গুরুত্ব আর কোথায় বা পায় বলুন? এর চাইতে বরং দূরেই থাকলাম। আচ্ছা আবির ভাই, গুরুত্ব পেতে একটা মেয়েকে ঠিক কেমন হতে হয়? সুন্দরী হতে হয়। আচ্ছা, আর কতটুকু সুন্দরী হলর আপনি আমায় অবহেলা করবেন না আবির ভাই? আপনার লিজার মতো সুন্দরী। আবির ভাই, লিজাকে বউ বানানোর ইচ্ছে হলে বানাতেই পারেন, আমাকে ইনভাইট করতে ভুলবেন না। যদি অন্য কোন মেয়েকেও বউ বানাতে চান তাও অনুমতি দিয়ে রাখলাম। আর হ্যাঁ, যদি কখনো মনে হয় বিচ্ছেদ প্রয়োজন, ছোটনকে বলবেন। আমি অবশ্যই বিচ্ছেদের দিন হলেও আপনার মুখোমুখি দাঁড়াবো। আর এমনিতে বোধহয় আমাদের দেখা হওয়ার সম্ভাবনাটা ক্ষীণ। যাই হোক, যেটুকু ভালোবাসা আমি আপনার দিক থেকে পেয়েছি সেইটুকু আমি আজীবন মনে রাখব। আজীবন সেই স্মৃতিটুকু আমি মাথায় নিয়ে ঘুরব। অসংখ্য ধন্যবাদ আপনাকে ওইটুকু ভালোবাসা দেওয়ার জন্য। যাক,
তবুও সৌভাগ্য আমার। অবহেলার শহরে একটু হলেও ভালোবাসার দেখা মিলেছিল। ইতি। ছুটি। আবির পুরোটায় পরল। রাতে চোখ মুখ লাল করে মুহূর্তে একটাই শব্দ কেবল উচ্চারণ করল, স্টুপিড। সুহা খবরটা যখন থেকে পেয়েছে ঠিক তখন থেকেই মেয়েকে কোলে নিয়ে পাথরের মতো বসে আছে সে। কোন নড়চড় নেই। এক পলকেই শুধু তাকিয়ে আছে তারই একমাত্র বাচ্চা মেয়েটার দিকে, যার চোখ বুজে আছে, হাতগুলো কেমন চুলে আছে, মুখটা নিষ্প্রাণ। সুহা কান্না করে না, বরং মুখে চুমু দিয়ে আওড়ায়। আম্মুকে এভাবে বোকা বানাতে নেই আম্মু, চোখ খুল। এই কথাটা সুহা কয়েকবারই বলেছে এই নিয়ে। প্রায় ঘন্টার সাতেক মেয়েকে নিয়ে এভাবে স্থির বসে আছে সে। এখন বাজে রাত 1টা। সুহার ঘুম পায় না, কান্না পায় না, দুঃখ হয় না। হসপিটাল ছেড়ে বাড়ি ফিরেছে তিনজনই, অথচ তার মেয়েটা একটাবারও চোখ মেলে তাকাচ্ছে না। একটাবারও তার বাড়িঘর চোখ বুলিয়ে দেখছে না। সুহা থমকে থাকে, মেয়েকে বারবার ডাকে। বাদবাকি সবার কথা মিথ্যে প্রমাশ করতে মেয়েকে বহুবার অনুরোধ করে একটাবার চোখ মেলতে। কিন্তু মেয়ে কি শোনে তা? সুহা স্থির বসে থাকার পরই স্বচ্ছর মা আবারও এল সামনে। সুহার দিকে চেয়ে বহুকষ্টে কান্না আটকে রেখে সুথাল, সুহা, দাফন কাজ করতে হবে তো সকালে। এভাবে বসে থাকলে কি করে হয় মা? বাস্তবটা বিশ্বাস করো, মেনে নাও মা। সুহা ঘাট কাত করে তাকালো এবারে। কোনোভাবেই সে বিশ্বাস করতে পারল না যে তার মেয়ে মৃত। মানল না তার মেয়েটা আর বেঁচে নেই। সুহা চোখ বুঝে এক পলক মেয়ের দিকে তাকিয়ে বুকে আগলে নেয় বেশ আদুরে স্পর্শে। স্বচ্ছর মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু, উনি কোথায়? দেখলাম না একবারও সে তখন থেকে। একবার উনাকে আসতে বলবেন আম্মু। উনি বললে বিশ্বাস করব আমি, মেনে নিব আপনাদের কথা। সুহাকে খবরটা স্বচ্ছ বাদে বাদবাকি সবাই দিয়েছে। সবাই বুঝিয়েছে যে তার মেয়েটা আর নেই। রাহা, স্বচ্ছর মা, তার মা, সিয়া, সবাই। অথচ স্বচ্ছ সেই যে কাজ আছে বলে বের হলো, এরপর থেকে আর আসলি না তার সামনে। মূলত নিজের ভেতরে চাপা এক অপরাধবোধ থেকে স্বচ্ছ সুহার সামনে আসার সাহস করে উঠতে পারল না। বারবার একটাই কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে, সে তার মেয়েটাকে আগলে রাখতে পারেনি। স্বচ্ছ আড়াল থেকে সুহাকে ঠিকই দেখছিল এতক্ষণ। বহু কষ্টে নিজেকে ওই জায়গাটায় স্থির রেখেছে সে এতক্ষণ। কিন্তু এতক্ষণ পর যখন সুহা তার খোঁজ করল, স্বচ্ছ আর সাহস নিয়ে দাঁড়াতে পারল না। মুহূর্তেই সরে দাঁড়ালো সেখানে থেকে। বিড়বিড় স্বরে নিজে নিজে বলল, আমি এটা পারবো না সুহাসিনী, কোনোভাবেই পারবো না। তোমার সামনে গিয়ে দাঁড়ানোর সাহসটাই নেই আমার। কথাটা বলেই সে নিজেকে আড়াল করলো আবারও। সুহার সামনে যাওয়ার যে সাহস নেই তার। অপর দিকে স্বচ্ছকে বুঝিয়েও যখন পাঠানো গেল না, তখন সবাই মিলেই সুহাকে বোঝাতে লাগলো, বাস্তবতা মেনে নিতে বলল। সুহা কাঁদে না, বরং মেয়ের শীতল শুভ্র নিষ্প্রাণ মুখটায় বারংবার চুমু দিতে দিতে বলে ওঠে, ওরা মিথ্যে বলছে, তাই না আম্মু? তুই বেঁচে আছিস তাই না বল? ওরা কেন বলছে তুই নেই আর? আম্মু, শুনছিস আম্মু? সুহা কোনোভাবেই বিশ্বাস করতে চাইল না। সে নিষ্প্রাণ দেহটা নিয়েই সে আরো কয়েক ঘন্টা একইভাবেই বসে রইল। অপেক্ষায় থাকলো স্বচ্ছ আসবে, বলবে তার মেয়েটা সত্যিই বেঁচে আছে। বাকি সবাই মিথ্যে বলছে, অথচ তাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে স্বচ্ছ এল না। বলল না একবারও তার মেয়েটা বেঁচে আছে। একটাবারও তাদের রক্ষা করতে আসল না স্বচ্ছ। বরং সবাই সকালের আলো ফুটে কিছুটা বেলা হতেই সুহার থেকে সুহার মেয়েটাকে কেড়ে নিয়ে গেল জোর করে। উদ্দেশ্য তার এইটুকু ছোট্ট মেয়েটাকে দাফন করা। সুহা বেশ শক্তপোক্ত ভাবেই মেয়েকে নিজের কাছে রাখার জন্য আক্রমণ চালিয়েছিল। নিজের মায়ের মাথাতেই আঘাত করেছে কাচের গ্লাস দিয়ে, নিজ শাশুড়ির কপালেই ছুঁড়ে মেরেছে ভারী ফুলদানি। তবুও তার ছোট্ট মেয়েটাকে নিজের কাছে রাখতে পারল না সে। সুহা যখন বুঝতে পারে তার মেয়েটাকে মাটি চাপা দিয়ে দিবে, ঠিক তখনই সে আর্তনাদ করে ওঠে। চিৎকার করে বারংবার স্বচ্ছকে ডাকে। আর ঠিক তার কয়েক মুহূর্ত পরেই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ফ্লোরে। ফলস্বরূপ কপালের এক কিনার খুব বিচ্ছিরিভাবেই কেটে যায় তার। সুহার যখন জ্ঞান ফিরে তখন মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইনের নল লাগানো, মাথাটা ভার ঠেকেছে। সুহা প্রথমে যখন কিছু বোধগম্য ঠেকল না, তখন ঘড়ির দিকে তাকিয়ে বুঝল এখন রাত। পরমুহূর্তেই তার সব ঘটনা একের পর এক মনে পড়ে গেল স্পষ্টভাবে। চোখের সামনে স্বচ্ছকে দুশ্চিন্ত মুখ নিয়ে বসে থাকতে দেখে মুহূর্তেই সুথাল, স্বচ্ছ, আমার মেয়েটা কোথায়? বেঁচে আছে? ওরা কি ওকে জোর করে মাটিতে পুঁতে দিয়েছে স্বচ্ছ?
আমার ওইটুকু মেয়েটা নিঃশ্বাস নিবে কি করে স্বচ্ছ? ওদের বলুন না আমার মেয়েটাকে ছেড়ে দিতে। বলুন না। সুহা উত্তেজিত হয়ে বলল। মূলত এই কারণেই এতটা সময় সুহাকে ঘুমের ওষুধ দিয়ে নিশ্চুপ করে রাখা হয়েছিল। স্বচ্ছ সুহাকে সামলানোর জন্যই কিছুটা শান্ত স্বরে বলল। সুহাসিনী, শান্ত হও, আমি বলছি। সুহা শান্ত হয় না। দ্বিগুণ ছটফট করে বলে। স্বচ্ছ, এনে দিন না আমার মেয়েটাকে। আমি তো ভালো করে ওকে কোলেও নিতে পারিনি স্বচ্ছ। প্লিজ, এনে দিন আমার পুতুলটাকে। স্বচ্ছ এবারে সুহাকে আগলে নেওয়ার ন্যায় জড়িয়ে নেয়। বলে, আমার কথাটা শুনো। সুহা নিশ্চিন্ত হতে না পেরে প্রশ্নবোধক চাহনি নিয়ে স্বচ্ছর দিকে তাকায়। বলে, স্বচ্ছ, মাটিতে পুঁতে দিয়েছে না ওরা আমার মেয়েকে এতক্ষণে? সত্যি করে বলুন। পুঁতে দিয়েছে তাই না? মুহূর্তেই সুহার কি হলো কি জানি। স্বচ্ছকে এক ধাক্কায় সরিয়ে দিল সে। কিছুটা পিছিয়ে গিয়ে মুখ চোখ কুঁচকে নিয়ে শক্ত স্বরে বলে ওঠে, আপনি একটা কাপুরুষ স্বচ্ছ। নিজের স্ত্রী সন্তানকে রক্ষা করার ক্ষমতাটুকু নেই আপনার। চলে যান আমার সামনে থেকে। এক্ষুনি চলে যান। স্বচ্ছ ভঙ্গুর হৃদয় চায়। চাহনি ক্লান্ত। বহু কষ্টে শুধায়। সুহাসিনী। সুহার ফের প্রতিবাদ। আমাকে এই নামে আর ডাকবেন না স্বচ্ছ। একদমই ডাকবেন না। আপনি আমার মেয়েটাকে রক্ষা করলেন না। একটাবারও আমাদের কাছে আসলেন না স্বচ্ছ। আপনি বড় স্বার্থপর। স্বচ্ছ আবারও আকুতি নিয়ে ডাকল। সুহাসিনী। সুহা এই পর্যায়ে গলা উঁচিয়েই বলল, কথা বলবেন না, বের হয়ে যান। এক্ষুনি বের হয়ে যান। আমার মেয়ের বাবা হওয়ার কোন যোগ্যতায় ছিল না আপনার? কাপুরুষ আপনি। স্বচ্ছ যে কাছে আসতে নিল ঠিক তখনই সুহা পাশের রাখা কাচের জগটা নিয়ে ছুঁড়ে মারল স্বচ্ছর কপাল বরাবর। বলে উঠে, সরে যান স্বচ্ছ, আমার আপনাকে সহ্য হচ্ছে না। চলে যান। রাহা এই নিয়ে বোনের কাছে যাওয়ার চেষ্টা চালিয়েছে বহুবার। কিন্তু প্রতিবারই সুহা তাকে চিৎকার চেঁচামেচি করে বের করে দিয়েছে ঘর থেকে। অবশেষে যখন কান্নামুখে সে বসার ঘরে এসে বসল ঠিক তখনই তার পাশে বসল সাদ। সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালিয়ে যেই কিছু বলতে যাবে তখনই সামনে এল রোহান। শার্টের হাতে গুটিয়ে একদম রাহার শরীর ঘেঁষিয়েই বসল সে। অতপর এক গ্লাস পানি বউয়ের দিকে এগিয়ে রেখে মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে নবনী, কান্না করবে না একদম। সুহা স্বাভাবিক হয়ে যাবে। নাও, পানিটা শেষ করো। সাদ তাকালো কি ভীষণ নরম দৃষ্টিতে। গভীর দীর্ঘশ্বাস ফেলে বুঝে নিল তার প্রেয়সী ভালো আছে। যে পুরুষটির নামে তাকে লেখা হয়েছে সে পুরুষটি সত্যিই উত্তম। সাদ উঠে দাঁড়ায়। কয়েক পলক রাহার কান্নামুখ ও মুখটার দিকে তাকাতেই রোহান দ্রুত বলে, আপনি বরং অন্য কাউকে সান্ত্বনা দিন সাদ। নবনীকে সামলানোর জন্য আমি আছি। আই থিঙ্ক আমি ওকে সামলাতে পারবো। আপনার প্রয়োজন হবে না। সাদ থমথমে মুখ নিয়ে অপমানিত বোধ করল। মাথা নাড়িয়ে দ্রুতই পা চালালো সে। বুক চিনচিন করছে। বা পাশটা কেমন যেন ব্যথা ধরেছে। যন্ত্রণার ব্যথা। সাদ ছাদে যায়। পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে মুখে পুরতেই পেছনে থেকে সিয়া বলে ওঠে, কষ্ট হচ্ছে সাদ ভাইয়া। প্রায় মাস তিনেক পেরিয়ে গেল চোখের পলকেই। আবির ছুটির খোঁজ পেল না। কেউ বললি না তাকে। ছোটনকে এত করে বুঝিয়ে শুনিয়েও লাভ হয়নি। উত্তর দেয়নি তাকে। বরং ছোটনটাও আজ 3 মাস হলো লাপাত্তা বোধ হয়। একবার শুনেছে সে নাকি বন্ধুদের সাথে ট্যুরে ঘোরাঘুরি করছে। আবির বিশ্বাস করে না। 3 মাস যাবৎ কে ঘোরাঘুরি করে হো। হয়তো ছোটনি ওর সামনে পড়ে না ইচ্ছে করে। লুকিয়ে থাকে হয়তো জিজ্ঞেস করবে বলে। আবির দীর্ঘশ্বাস ফেলে রাতের আধারেই বসে থাকে ছাদের এক কোণায়। আবিরের চুলগুলো এলোমেলো কিছুটা বড় হয়ে কপালে থেকেছে। হাতের আঙ্গুলে গুজে রাখা সিগারেটের ধূসর ধোয়া মধ্যরাতের যন্ত্রণারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বোধ হয়। আবির যখন ছাদে দাঁড়িয়ে আনমনে সিগারেট ফুঁকছে আর ছুটির কথা ভাবছে ঠিক তখনই দেখা গেল ছুটিদের ছাদে এসে দাঁড়িয়েছে ছোটনের মতোই একটা ছায়া। আবির ভ্রু কুঁচকায়। ছোটন তো বাইরে। তাহলে? ভার গলায় জিজ্ঞেস করল, ছোটন নাকি? ছোটন এগিয়ে এল। সে যে বাসাতেই আছে, কোথাও যায়নি এটা মূলত আর লুকানোর প্রয়োজন বোধ করল না। কারণ আবির যে হারে প্রতিটা রাতে ছাদে এসে নির্ঘুম কাটিয়ে সিগারেট ফুঁকছে এই তথ্য ছুটিকে দেওয়ার পর ছুটি রেগে আগুন হয়ে আছে আবিরের উপরই। ছোটনকে বারবার করে বলে পাঠিয়েছে এই লোক আবার সিগারেট ধরলে সোজা ছাদ থেকে ফেলে দিতে। ছোটস অবশ্য গত 1 সপ্তাহ যাবৎ এই দুঃসাহসিক কাজ সম্পাদন করার চেষ্টা চালিয়েও পারেনি। এই যেমন এখনো ছুটি ফোন কলে আছে।
ছোটন ফোনটা হাতে নিয়েই ছাদে এসেছে। বোনকে দেখিয়েছেও আবিরের কার্যকলাপ। এই পর্যায়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে হেসে বলল, প্রতিদিন রাত 12টা থেকে 4টা অবধি এত সিগারেট টেনে কি বুঝাতে চান ভাই? আমার বোনের কথা ভেবে নিজের শরীরের 12টা নিজেই বাজাচ্ছেন এটা। আবির হাড় কাত করে তাকায়। তখনও সিগারেটের শুকটান দিয়ে ধোয়া ছাড়ায় ব্যস্ত সে। বলে, তোর আপু তো ছেড়ে চলেই গেছে, এক প্রকার ছাড়াছাড়ির মতোই তো আছি বল। তোর শরীরের 12টা বাজাই অথবা 13টাই তোর আপুর কোন ক্ষতি হবে না এতে। কথাটা শোনা মাত্রই ফোন কলে খাপটি মেরে থাকা ছুটি ফুঁসে ওঠে। রাগে নাক ফুলায় সে। ইচ্ছে হয় আবিরকে কিছু বলে বসতে, কিন্তু উপায় নেই। ফলস্বরূপ কলই রেখে দিল সে। এবার ছোটনি বলল, ছাড়াছাড়ির মতো থাকা আর ছাড়াছাড়ি একই কথা না। নিজের এভাবে অযত্ন না করলেও তো হয়। আবির সিগারেট ফেলল। জ্বলন্ত সিগারেটের অংশটাকে পা দিয়ে ফিসে ফেলতে ফেলতে তাচ্ছিল্য করে বলে ওঠে, বাদ দে, তুই তো তোর আপুর সাথে আর কথা বলিয়ে দিবি না তাই না? ছোটন জানায়, আপুই আপনার সাথে কথা বলবে না। আবির হাসে। কত উন্নতি না ছুটিটার। যে ছুটি তার সাথে কথা বলতে মরিয়া হয়ে থাকতো, সে ছুটি আজকাল তাকে এড়িয়ে চলে। তার সাথে কথা হোক এটা ছুটি চাই না আজকাল। সময় কত অদ্ভুত। সময় সত্যি মানুষকে পরিবর্তন করে, সঙ্গে মানুষের অনুভূতিকেও। আবির তাচ্ছিল্য নিয়ে হাসে। এক লাফে ছুটিদের ছাদটায় পৌঁছে ছোটন ঘাড়ে হাত রাখল। বলে, ভালো তো, তোর আপুকে বলিস আমি মরে গেলে একবার দেখে যেতে। নাকি মরে গেলে ও দাম দেখাবে এমন? ছোটন ঘাড় কাত করে তাকায়। মুহূর্তেই উত্তর করে, আপু এতটা স্বার্থপর নয়। আবির মুখ ভেঙ্গিয়ে বলে, তা তো দেখতে পাচ্ছি। নিজের দাম দেখাতে আমাকে উনি ভুলে যেতেও দুবার ভাবেননি। সেলফিশ। কথাগুলো বলেই অন্যদিকে ফিরে চাইল সে। কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবল। অতঃপর ছোটনের দিকে চেয়ে ক্রুর হাসে সে। ঠোঁট বাঁকিয়ে হেসে দেখে, ছোটন। ছোটন জবাব দেয়। আবির প্রায় সঙ্গে সঙ্গেই ঘাড় ঝুঁকিয়ে হেসে বলে, তোকে কিডন্যাপ করে নিলে দোষ দিবি না তো আমায়? কিংবা জোর জবরদস্তি করলে? ছোটন বুঝে উঠেন না। বোকার মতো জিজ্ঞেস করে, মানে? আবির আরো শক্ত করে চেকে ধরে ছোটনাকে। একদম চেকে ধরে কাঁধে হাত রেখেছে যেন, বলে, তোর ফোনে নিশ্চয় ছুটির সাথে কন্ট্যাক্ট করার কোন ওয়ে থাকবে। তুই তো ওর সাথে যোগাযোগ রাখছিসই নিয়মিত তাই না? খোয়াব। কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই আবির ছোটনকে ছাদ থেকে ঠেলে ধরে কিছুটা, যেন আরেকটু ধাক্কা দিলেই ছোটন সোজা বিল্ডিংয়ের নিচে পড়বে। ছোটন ভয় পায়। কোনোভাবে বলে, আপনি আবির ভাই? আবির হেসে বলে, তোর আপুকে কল করে কথা বলতে বল, নয়তো সোজা নিচে ফেলে দিব ছোটন। তুই কি নিচে যেতে চাস? ছোটন শুকনো ঢোক গিলে। ততক্ষণে কোনোরকমে মাথা নাড়ায় সে। আবির তারা দেখিয়ে বলে, এবার তাড়াতাড়ি ছুটিকে কল দে, না হলে সোজা ধাক্কা দিয়ে ফেলে দিব ছোটন। উত্তর আসে, দিচ্ছি আবির ভাই। অতঃপর ছোটন করে সোজা হয়ে দাঁড় করায় আবির। অপেক্ষায় থাকে ছুটি কখন কল তুলবে। অবশেষে ছুটি যখন কল তুলল ভিডিও কলের ফোন স্ক্রিনে সে চেয়ে থাকে। ছুটির চোখে চশমা, কাঁধ অবধি চুলগুলো ছেড়ে দেওয়া। ছুটি কি চুল কেটেছে? ছোট করেছে? কোন প্রয়োজনে? আবির তাকিয়ে দেখে, নাকে নাকফুলটা জলজল করছে, দেখতে সুন্দর লাগছে মেয়েটাকে। আবিরকে অবশ্য দেখা যাচ্ছে না। ফলস্বরূপ ছুটি রেগেমেগেই বলে ফেলল, বলেছিস ওই বেয়াদব লোককে সিগারেট আর না ফুঁকতে। এভাবে রাত জেগে সিগারেট ফুঁকে শরীরের 12টা বাজাচ্ছে কেন? কোন প্রয়োজনে? আবার বলছে তোর বোনের কিছু হবে না। এই লোক পেয়েছে কি আসলে? হো। আবির শুনে, লুকিয়ে লুকিয়ে তাহলে এখন তাকে পর্যবেক্ষণ করা হয় এখন। যেটা সে এতকাল ফলো করত সেটাই তার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। বাহ, ভালো তো। সে হাসে। আড়ালে খবর রাখলেও ধরা যে পড়ে গেছে এইটা আবিরের ভালো লাগছে। এতকালের সমস্ত রাগ তার এক মুহূর্তেই হাসিতে পরিণত হয়েছে। ছুটি আবারও বলল, কি হলো কথা বলিস না কেন? তোরে যে দেশে রেখে আসছি। কোন কারণে? সঠিক কাজই যদি না করতে পারিস তাহলে তুই কিসের ভাই আমার? ওই লোক এখন কোথায়? কি করছেন উনি? আবারও সিগারেট ফুঁকছে। ফুঁকছে কিনা বল। ছোটন উত্তর করে না। একবার ঘাড় ফিরে শুধু আবিরের দিকে চায়। আবার ফোনের স্ক্রিনে তাকায়। আবির হাসে শুধু। ছুটি ফের বলে, যদি সিগারেটই ফুঁকে থাকে তাহলে প্লিজ সিগারেটের জ্বলন্ত দিকটা চেপে ধর উনার ঠোঁটে। বেয়াদব পুরুষ মানুষ কোথাকার। আমি এই পুরুষ অমানুষ জীবনেও চাই না। আবির হাসে এবারেও। বিনিময়ে ছোটনের হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকায়।
বাচ্চা মতো চেহারার মেয়েটার দিকে তাকিয়ে বাঁকা হেসে উত্তর করে সে। কিন্তু আপনাকে না চাইলেও এই পুরুষমানুষকেই চাইতে হবে ম্যাম। আপনার জন্য এই পৃথিবীতে শুধু এই পুরুষমানুষটিই বরাদ্দকৃত আছে। বুঝলেন? চলবে।